আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহনের 2015 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত তোমাদের জন্য বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে রাখছি। দেখো তো কি, এই যে টাইপ 1 যেখানে জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক নম্বর প্রশ্নে এই যে ষষ্ঠ অধ্যায় থেকে কতবার প্রশ্ন আসছে তুমি কিন্তু এইখানে তাকাইলেই বুঝতে পারতেছো। দেখো, ঢাকা বোর্ড 20, ঢাকা বোর্ড 16, চট্টগ্রাম 15, সিলেট 20, এই যে 15 থেকে 25 পর্যন্ত কোন বোর্ডে কতবার করে একটা প্রশ্ন আসছে বা কোন বোর্ডে কতবার রিপিট আসছে, এই যে অ্যানালাইসিসটা এটা তোমরা এক নজরেই দেখে ফেলতে পারতেছো। এরপরে আবার টাইপ 2 যেখানে আমরা অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো রাখছি। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু অনেক বেশিবার আসছে, এই অধ্যায়টা কিন্তু খুব বড়। এখন এই যে জ্ঞানমূলক আর অনুধাবনের পরে এই যে টাইপ 3 থেকে দেখো, এই জায়গা হচ্ছে আমাদের সৃজনশীলের গ ঘয়ের জন্য। সৃজনশীলের গ ঘয়ের জন্য এই যে টাইপটা প্রথম 3 নম্বর টাইপে কি আছে দেখো তো, উদ্ভিদ ও পানির সম্পর্ক এবং উদ্ভিদের পরিবহন। এইখানে তোমার বেশি সৃজনশীল আসে নাই, দেখেই বুঝতে পারতেছো। যশোর 25 একবার আসছে, ময়মনসিংহ 23, রাজশাহী 22, কুমিল্লা 20, বরিশাল 20, সিলেট 20, ময়মনসিংহ 20। কিছু সালে আমরা এখান থেকে প্রশ্ন আসতে দেখছি। এরপরে প্রচ্ছেদন দেখো, প্রচ্ছেদন কিন্তু খুব ভালো সংখ্যক বারই আসছে। তার মানে তুমি বুঝতে পারতেছো যে প্রচ্ছেদনটা তোমাকে একটু ভালো করে পড়তে হবে। এরপরে রক্তকণিকা, এখান থেকেও তোমার কতবার আসছে দেখো, তাকাইলেই তুমি দেখতে পারতেছো। এরপরে হৃৎপিণ্ডের গঠন আর কাজ, এইখান থেকে তোমার সবচেয়ে বেশি আসছে, তাই না? এই যে ভালো সংখ্যক সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি, তার মানে এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি এই জায়গায় 3 স্টার দিতে পারতেছো, তার মানে এই জায়গাটা তোমাকে ভালো করে আয়ত্ত করা লাগবে। এরপরে রক্তচাপ আর কোলেস্টেরল, এরপরে এখান থেকে কিন্তু খুব কম আসছে, একবার, দুইবার, 3, 4, 5বার আসছে সৃজনশীল। এরপরে টাইপ 8 হচ্ছে রক্ত সংবহনতন্ত্রের রোগ আর প্রতিকার। তাহলে এই যে রক্ত সংবহনতন্ত্রের রোগ, এটাও কিন্তু আমাদের কোলেস্টেরলের থেকে কিছুটা বেশি পরিমাণ আসছে। এখন তুমি এই জায়গাটার দিকে তাকাও, টাইপ 3 থেকে টাইপ 8 পর্যন্ত তাকাও তো, তুমি তাকাইলেই বুঝতে পারতেছো কোন জায়গাটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই যে আমরা পরীক্ষার আগে টিচারদের কাছে যায় হচ্ছে অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিই না যে ম্যাডাম প্লিজ আমাকে সাজেশন দেন, কালকে আমার পরীক্ষা, সাজেশন লাগবে। এই যে সাজেশন করে যে একটা পাগল প্রায় অবস্থা, এই অবস্থাটা কিন্তু আমাদের আর হবে না। কি জন্য? কারণ তুমি এখন এখানে তাকাইলে বুঝতে পারতেছো এই জায়গায় সবচেয়ে বেশিবার আসছে এইটা। তাহলে তুমি এটাকে 3 স্টার ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। এই যে টিচারটা যে তোমাকে সাজেশন দেয়, এই যে বলে দেয় যে হৃৎপিণ্ডের গঠন কিন্তু আসবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে 3 স্টার দাও, কিভাবে বলে বলো তো? এই যে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই কিন্তু বুঝে। বোর্ডে যেহেতু এতবার এটা রিপিট আসতেছে, তার মানে এটা তোমার বোর্ড প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তখন বলে দেয় যে এটা হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে আসতে পারে, তখন আসে। এই যে কতবার আসছে। এরপরে এইটার পরে আমি দেখতে পাচ্ছি যে প্রচ্ছেদনটা এরপরে বেশি আসছে, তাই না? হৃৎপিণ্ডের গঠনের পরে প্রচ্ছেদনটা বেশি আসছে, তাহলে আমি প্রচ্ছেদনকে 2 স্টার দিতে পারতেছি। রক্তকণিকা, এটাকেও আমি 2 স্টার দিতে পারতেছি। এরকম করেই কিন্তু টিচার আমাদেরকে সাজেশন দেয়। সেক্ষেত্রে তোমাকে আমি যে এই অ্যানালাইসিসটা করে দিলাম, তোমার কি এখন সাজেশনের জন্য দৌড়াদৌড়ি করা লাগবে? তুমি তাকাইলেই বুঝতে পারতেছো। বুদ্ধিমানের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। তাহলে এই জায়গায় এই টপিকটা তোমাকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। তারপরে 2 স্টার যেগুলা, এরপরে রিস্ক এড়ানোর জন্য অবশ্যই তোমরা এই যে অল্পবার আসলেও এগুলাও আমরা একবার করে পড়ে যাব। সেক্ষেত্রে এই যে অ্যানালাইসিসটা, এটা দেখে আমরা বুঝতে পারলাম। এরপরে তোমার জন্য এখানে আমাদের প্রশ্নগুলাও দিয়ে দেওয়া আছে, প্রশ্নগুলা পাশে দিয়ে সালগুলাও দিয়ে দেওয়া আছে। দেখো তো, ইমবাইবেশন কি, এই যে প্রশ্নটা, এটা কতবার রিপিট আসছে? 1, 2, 3, 4, 4বার বোর্ডে পরপর আসছে। পরপর না, মানে কিছু বছর পরপর আসছে। এরপরে ব্যাপন কি, এটা বোর্ডে 2বার আসছে। এরপরে দেখো নিষ্ক্রিয় শোষণ কাকে বলে, এটা বোর্ডে মাত্র 1বার আসছে। কোষ রস কি, এটাও মাত্র 1বার আসছে। তাহলে এই যে প্রশ্নগুলা যেগুলো যত বেশিবার আসতেছে সেগুলো তত বেশি গুরুত্বপূর্ণ, তুমি দেখেই বুঝতে পারতেছো। একবার হইলেও বোর্ডে আসছে এরকম প্রশ্নগুলাও কিন্তু আমরা তোমাদের জন্য বাদ রাখিনি, মানে সবগুলা প্রশ্ন একবার হইলেও আসছে ওগুলাও তোমাদের জন্য এখানে ইনক্লুড করছি। দেখো, চট্টগ্রাম 25, চট্টগ্রাম 24-এ আসা, মানে একবার করে আসা প্রশ্নগুলাও আমরা এখানে রাখছি। সেক্ষেত্রে এই যে জ্ঞানমূলক প্রশ্ন কয়টা আছে চলো আমরা দেখি। জ্ঞানমূলক প্রশ্ন এখানে তোমাদের জন্য 25টা দিয়ে দেওয়া আছে। এই 25টা প্রত্যেকটা একবার করে হইলেও আমাদের বোর্ড প্রশ্নে আসছে। তার মানে তুমি বুঝতে পারতেছো এগুলো গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যদি তুমি আয়ত্ত করো সেক্ষেত্রে ক নাম্বারের জন্য আমাদের এক্সট্রা আর কিছু কিন্তু পড়া লাগতেছে না। এরপরে অনুধাবন বা সংক্ষিপ্ত, তোমাদের কিন্তু এক্সট্রা করে সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তাই না? তাহলে এই যে দেখো এখানে তোমাদের জন্য কতগুলা অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দেওয়া আছে, যেখানে এইটা শুধুমাত্র একবার বোর্ডে আসছে। তারপরে
এইটা হচ্ছে আমাদের 3বার আসছে, তার মানে এটা বেশি গুরুত্বপূর্ণ। যেটা 3বার রিপিট আসছে ওটা তো অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ, বুঝাই তো যায়, সিম্পল বিষয়। এটা একবার আসছে, একবার আসছে, একবার আসাগুলাও আমরা ইনক্লুড করছি, কারণ এটা পরবর্তীতে রিপিট আসতেই পারে, আসছে মানেই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এটা দেখো 2বার রিপিট আসছিল, বরিশালে একবার, বরিশালে, ময়মনসিংহে 2বারই 22 সালে। এই যে অ্যানালাইসিসটা তাকাও, তুমি তাকাইলে বুঝতে পারতেছো কোনটা কত বেশি গুরুত্বপূর্ণ। এরকম করে এই যে দেখো 13 নম্বর প্রশ্নটার দিকে তাকাও, প্রচ্ছেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন? এই প্রশ্নটা কতবার আসছে না, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমার বোর্ডে হচ্ছে রিপিট চলে আসতে পারে। তাহলে এই যে জিনিসটা, এইটা তোমাকে উপলব্ধি করানোটাই হচ্ছে আমাদের এই বোর্ড অ্যানালাইসিসের কাজ, যে কোন প্রশ্নটা কত বেশি গুরুত্বপূর্ণ বা বোর্ডে এটা কিভাবে আসে, এটাই তোমাকে আমি বুঝাইতে চাচ্ছি। তাহলে দেখো এই জায়গাটায় আমাদের কতগুলা প্রশ্ন দেওয়া আছে একটু দেখি আমরা, এখানে 27টা আছে, এরপরে এই পাশে আরও আছে, মোট 33টা প্রশ্ন আমাদের অনুধাবনের জন্য দেওয়া আছে। তাহলে তুমি যদি এই 33টা একবার করে পড়ে ফেলো, সেক্ষেত্রে এর বাইরে কিন্তু আর কিছু লাগবে না। এরপরে আমাদের টাইপটা কি ছিল? উদ্ভিদ ও পানির সম্পর্ক আর উদ্ভিদের পরিবহন। এই যে পরিবহনটা, এটা কিরকম একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্ভিদে মাটির নিচে শিকড় এক্স চিহ্নিতকরণ করা আছে, মাটির নিচ থেকে পানি শোষণ করতেছে, আর এখানে পাতাকে X1 চিহ্নিতকরণ করা আছে, তাই না? এবার গ নাম্বার প্রশ্নটা, এই প্রশ্নটা আসছিল হচ্ছে যশোর বোর্ড 2025-এ। যখন এই প্রশ্নটা যশোর বোর্ড 2025-এ আসছে, ওর ক খ ঘ অন্য প্রশ্ন রিলেটেড ছিল, এই টাইপের ভিতর ছিল না, যার জন্য ওদেরকে আমি এই টাইপের ভিতর রাখি নাই। এই যে গ নাম্বার প্রশ্নটা যেখানে জিজ্ঞেস করছিল এক্স এর পরিশোষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, তার মানে মাটির নিচ থেকে যে পানি শোষণ করে উদ্ভিদ, ওই প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে এটা উদ্ভিদের পানির সম্পর্ক আর পানি পরিবহনের সাথে রিলেটেড, এই রিলেটেড প্রশ্নটা আমি এই টাইপের ভিতর দিছি। এরপরের প্রশ্নটা দেখবা, এইটাও পানি শোষণের সাথে রিলেটেড, সবগুলা পানি শোষণের সাথে রিলেটেড প্রশ্ন আমি এই টাইপের ভিতর আনছি। দেখো তো এখানে আমার কয়টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন এখানে তোমার এই টাইপের ভিতর ইনক্লুড করা হয়েছে। তার মানে তুমি যদি এখন বইয়ের ভিতর পানি শোষণের অংশটা পড়ো, পড়ার পরে তোমার যদি মন চায় যে এখান থেকে আমি যে পড়লাম আমার প্রস্তুতিটা কি মানে ফুলফিল হয়েছে কিনা, এটা আমি বুঝবো কিভাবে, একটা তুমি কোনো একটা টেস্ট পেপার বা সহায়ক বই খোলার পরে বোর্ড প্রশ্নগুলোর ভিতর নিজে নিজে খোঁজা শুরু করলা, যে দেখি পানি পরিবহন রিলেটেড কয়টা প্রশ্ন আছে, যদি বেশিবার আসে সেক্ষেত্রে এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তারপর তুমি খুঁজতে থাকলা, তোমার অনেক সময় কিন্তু খরচ হয়ে যাবে, প্রতিটা সময়ের আমাদের দাম আছে, যার জন্য তোমার জন্য এই যে টাইপ অনুযায়ী সাজিয়ে দেওয়া আছে। তুমি এই টাইপটাতে শুধু আসবা, তুমি দেখে ফেলবা যে বিগত 10 বছরে কতবার এই প্রশ্নটা কতভাবে আসছে। একই কথা, দেখো পানি শোষণ, এটাও পানি শোষণ, এটাও পানি শোষণ, সবগুলো হচ্ছে আমার পানি শোষণ, কিন্তু এটা উদ্দীপকটা কিভাবে মানে বোর্ডে আসতেছে বা কিভাবে প্রশ্নটা ঘুরায় দিচ্ছে, এই জায়গাটা তুমি বুঝতে পারবা। এরপরে আসো টাইপ 4-এ কি আছে? প্রচ্ছেদন। টাইপ 4-এ আমাদের প্রচ্ছেদন আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এইখানে যতগুলা উদ্দীপক তোমার জন্য আমি আনছি, এই সবগুলা হচ্ছে প্রচ্ছেদন রিলেটেড। দেখো তো, পড়ো তো কয়টা। এই যে চিত্রটার দিকে তাকাও, একটা উদ্ভিদ, একটু আগে যে চিত্রটা আমরা দেখছিলাম, ওই যে মূলরম দ্বারা পানি নিচ্ছিল, আর X1 হচ্ছে গাছের পাতাটা চিহ্নিতকরণ করে দেওয়া আছে, যেটা এরো চিহ্ন হচ্ছে ভিতরের দিকে। এখন ওইটার গ নাম্বার পানি শোষণ রিলেটেড ছিল, যার জন্য গ নাম্বারটাকে আমি এই টাইপটার ভিতরে রাখছিলাম, ওই যে আগের টাইপটা, টাইপ 3 এর ভিতরে। টাইপ 4 এর ভিতরে আমি এই যে প্রশ্নটা দেখো কি বলছে, উদ্দীপকে X1 নির্গমন প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। X1 নির্গমন বলতে পানি বের হওয়ার যে প্রক্রিয়াটা, পানি শোষণ করতেছে এই যে X, আর X1 হচ্ছে কৈশিক পানি কণা বের করে দিবে। তাহলে এই যে প্রচ্ছেদন প্রক্রিয়াটা জিজ্ঞেস করছে ঘ নাম্বারে, এজন্য আমি ঘ নাম্বারটাকে এই টাইপের ভিতর রাখছি। উদ্দীপক সেম, এই যে এইটাই যশোর বোর্ড 25, উদ্দীপক সেম, কিন্তু ঘ নাম্বারটা ছিল আমার প্রচ্ছেদন রিলেটেড, যার জন্য আমি ঘ নাম্বারটা এই প্রচ্ছেদন টাইপের ভিতর রাখছি। এরপরের প্রশ্নটা যাও, এইটাও দেখবা প্রচ্ছেদন রিলেটেড। কি বলছে? উদ্দীপকের চিত্র এ এর উপকারিতা ও ক্ষতিকর উভয় দিকই বিদ্যমান। এই যে একটা গাছের পাতা পলিথিন প্যাঁচায় দেওয়া আছে, পলিথিনের ভিতর কিছু সময় পরে, মানে রাতের বেলা আমরা পলিথিন প্যাঁচায় রাখলে সকালবেলা দেখতে পাবো যে পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানি কণা জমা হয়েছে। ওই পানিগুলো কোত্থেকে আসলো? গাছের পাতা বাষ্প আকারে পানিগুলো বের করে দিচ্ছে, ওইটা হচ্ছে প্রচ্ছেদন প্রক্রিয়া। তাহলে এইটাও প্রচ্ছেদন রিলেটেড একটা উদ্দীপক, আর প্রশ্নটা আমি তোমার জন্য আনলাম। পরের প্রশ্নটা দেখো, এইটাও প্রচ্ছেদন রিলেটেড, পত্ররন্ধ্রের চিত্র দেওয়া আছে।
এই যে সবগুলা প্রশ্ন, এই সবগুলা প্রশ্ন হচ্ছে তোমার প্রচ্ছেদন রিলেটেড। প্রচ্ছেদনকে কেন নেসেসারি ইভিল বলা হয়, এই যে দেখো, তাহলে তুমি বুঝতে পারতেছো যে প্রচ্ছেদন নিয়ে কতভাবে প্রশ্ন আসতে পারতেছে। এই যে এই প্রশ্নটা, এটাও প্রচ্ছেদন রিলেটেড। কি বলছে দেখো তো, বি, এই যে পাতা থেকে পানি বের হচ্ছে, তাই না? একটা উদ্ভিদের চিত্র দেওয়া আছে, উদ্ভিদের পাতা থেকে বি প্রক্রিয়াটা কি বলছে, এই যে পানি, অ্যারো চিহ্ন এদিকে, আর পানিটা বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে ঘ নাম্বারে জিজ্ঞেস করছিল, বি দ্বারা নির্দেশিত প্রক্রিয়া উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় হলেও কখনো কখনো ক্ষতিকর। তার মানে এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটা হচ্ছে প্রচ্ছেদন। প্রচ্ছেদন অত্যাবশ্যকীয় একটা প্রক্রিয়া, কিন্তু মাঝে মাঝে কিন্তু এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, অতিরিক্ত পানি যদি বের করে দেয় সেক্ষেত্রে। তাহলে এটাও প্রচ্ছেদন রিলেটেড একটা প্রশ্ন। এরকম এই টাইপের ভিতর তুমি যতগুলা প্রশ্ন দেখবা সবগুলা হচ্ছে আমার প্রচ্ছেদন রিলেটেড, যেগুলা একবার হইলেও বোর্ডে আসছে বা কিভাবে ঘুরায় পেঁচায় আসছে। দেখো এটাও সেম, গাছের পাতার সাথে পলিথিন বেঁধে দেওয়া আছে, তারপরে এটাও সেম, গাছের পাতার সাথে পলিথিন বেঁধে দেওয়া আছে। এরকম প্রশ্নগুলাই, মানে সিমিলার প্রশ্নগুলাই একসাথে এই টাইপের ভিতর দেওয়া আছে। তুমি যদি প্রচ্ছেদন কনসেপ্টটা বইয়ের ভিতর পড়ো, পড়ার পরে যদি তোমার মনে এরকম একটা চিন্তা আসে যে এখান থেকে বোর্ডে কিভাবে প্রশ্ন আসবে, অনেক সময় কিন্তু এরকম হয় আমরা জিনিসটা জানি, এরপরেও প্রশ্ন ধরতে পারি না, কারণ প্র্যাকটিস থাকে না। ধরো তুমি এখানে পাতা, গাছের পাতায় পলিথিন পেঁচানো দেখে তুমি বুঝতেই পারলা না এটা প্রচ্ছেদন প্রক্রিয়া, কিন্তু তুমি প্রচ্ছেদন কনসেপ্টটা খুব ভালো করে বুঝো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম যে প্রচ্ছেদন কি, প্রচ্ছেদন নিয়ে কথা বলো, তখন তুমি অনেক বর্ণনা লিখতে পারতা। কিন্তু এই যে পাতা, গাছের সাথে যে পলিথিন পেঁচায় রাখলে এই যে প্রয়োজনীয় অমঙ্গল বা এই প্রক্রিয়াটা, তখন তুমি বুঝতে পারলা না। তাহলে এই বুঝতে পারার জন্য আমাদের অবশ্যই অনেক অনেক সিকিউ প্র্যাকটিস করা লাগে। সেক্ষেত্রে এই সেম সিমিলার রিলেটেড, মানে এই সেম সিকিউগুলো সব তোমার জন্য এই টাইপের ভিতর দেওয়া আছে। এরপরে চলো, প্রচ্ছেদনের পরে আমাদের টাইপটা কি ছিল? এই টাইপটা হচ্ছে রক্ত ও রক্তকণিকা। তাহলে দেখো এইখানে যতগুলো সৃজনশীল তুমি দেখবা সবগুলো হচ্ছে রক্তকণিকা রিলেটেড। এই যে দেখো, চিত্র দেখেই তুমি বুঝতে পারতেছো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর এই ভিতরে হচ্ছে অনুচক্রিকা আছে। তাহলে রক্তকণিকা রিলেটেড প্রশ্ন কি জিজ্ঞেস করছে? ওয়াই চিহ্নিত কণিকাগুলো একই সাথে অবস্থান করলেও গঠন ও কাজের দিক থেকে ভিন্ন। একসাথেই তো অবস্থান করে, রক্তরসের ভিতরেই তো রক্তকণিকা সবগুলো থাকে, কিন্তু ওদের কাজ তো ভিন্ন। তাহলে রক্তকণিকা রিলেটেড প্রশ্ন এখানে জিজ্ঞেস করলো। এরপরের প্রশ্নটা দেখো, এইখানেও তোমার রক্তকণিকা, মানব দেহের বক্ষ গহ্বরের বাম পাশে ত্রিকোণাকার অঙ্গের সংকোচন প্রসারণের মাধ্যমে সারা দেহে গোলাকার রড আকৃতির কণিকা পরিবাহিত হয়। এই যে গোলাকার, গোলাকার বলতে আমরা কাকে বুঝতেছি? লোহিত রক্তকণিকা কিন্তু গোলাকার হয়, অথবা শ্বেত রক্তকণিকাও কিন্তু গোলাকার। সেক্ষেত্রে শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে, লোহিত রক্তকণিকার ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না। রড আকৃতির এই যে কণিকাগুলা, এই কণিকাগুলা কি? এই কণিকা হচ্ছে আমাদের রক্তকণিকাগুলা। তাহলে মানবদেহে বর্ণিত কণিকাটি কিভাবে রক্ততঞ্চনে সহায়তা করে? এই যে রক্তপাত বন্ধ করে কে? অনুচক্রিকা। অনুচক্রিকার বর্ণনা করতে বলছে। সেক্ষেত্রে এই যে সৃজনশীলগুলা, এই সবগুলা হচ্ছে তোমার রক্তকণিকা রিলেটেড। এই যে সবগুলা সৃজনশীল তুমি রক্তকণিকার কনসেপ্টটা বইয়ে পড়ে আসার পরে এইখানে সমাধান করে ফেলবা, দেখবা যে কতভাবে ঘুরায় পেঁচায় মানে রক্তকণিকা থেকে প্রশ্ন আসতে পারে, সবগুলা কিন্তু আমরা এখানে বুঝে ফেলতে পারতেছি। সেক্ষেত্রে যখন তুমি এটা সমাধান করবা, তারপরে তোমার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে রক্তকণিকা রিলেটেড যত প্রশ্ন আসতেছে আমি কিন্তু সব অ্যান্সার করতে পারতেছি, একটা কনফিডেন্স কাজ করবে। এরপরে আসো টাইপ 6। এরপরে দেখো টাইপ 6 এর ভিতর কি আছে? আমাদের হৃৎপিণ্ডের গঠন আর কাজ রিলেটেড সবগুলা সৃজনশীল আছে। এখানে দেখো হৃৎপিণ্ডের একটা চিত্র দিয়ে দেওয়া আছে, যেটা রাজশাহী বোর্ড 25-এ আসছিল, এবং গ নাম্বার প্রশ্নটা এরকম করছিল যে উদ্দীপকে অঙ্গটির মাধ্যমে রক্ত সঞ্চালন পদ্ধতি বর্ণনা করো। তার মানে তোমার হৃৎপিণ্ডের কাজ এখানে বলতে বলছে। এইরকমই এই জায়গায় তুমি যতগুলা সৃজনশীল দেখতে পাবা, এগুলা সব হচ্ছে আমার হৃৎপিণ্ডের কাজ রিলেটেড বা হৃৎপিণ্ডের চিত্র রিলেটেড। দেখো এই জায়গায় কি আছে? হৃৎপিণ্ডের কথা বলা আছে, এই যে ডান অলিন্দ, তারপরে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আসতেছে বাম নিলয় থেকে দেহতে যাচ্ছে। এই কাজটা কিসের? আমাদের হার্টের কাজ। সেক্ষেত্রে মানবদেহে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় উল্লিখিত প্রক্রিয়াটির মাধ্যমে হিসাব, মানে কাজটা, তার মানে হৃৎপিণ্ডের কাজ এখানে বর্ণনা করতে বলছে। অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষার কাজ কে করতেছে? ফুসফুস আর হৃৎপিণ্ড তো একসাথেই করতেছে। এরপরে দেখো এই যে মানবদেহের বক্ষ গহ্বরে বাম পাশে ত্রিকোণাকার অঙ্গের সংকোচন প্রসারণের মাধ্যমে সারা দেহে গোলাকার রড আকৃতির কণিকা পরিবাহিত হচ্ছে। তাহলে ওই যে ত্রিকোণাকার অংশটা, ওইটা কি? বাম পাশে ত্রিকোণাকার অঙ্গটা হচ্ছে হার্ট। তাহলে এখানে আমাদের কি বলছে? উদ্দীপকে বর্ণিত অঙ্গটিতে প্রকোষ্ঠ ও কপাটিকার ভূমিকা। তার মানে হার্টে যে প্রকোষ্ঠগুলো আছে বা হার্টে যে কপাটিকাগুলো আছে ওগুলো বর্ণনা করা লাগবে। এখানে সবগুলোই তুমি এরকম রিলেটেড প্রশ্নই পাবা, যেখানে হৃৎপিণ্ডের কাজ বা হৃৎপিণ্ডের গঠন,
হৃৎপিণ্ডের কোপাটিকা, এই রিলেটেড কথাবার্তাগুলো দেখো। এখানে যতগুলো সৃজনশীল তুমি দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে আমার হার্ট রিলেটেড। তাহলে এই টাইপটার ভিতরে আমি কি দেখতে পারলাম, সব হচ্ছে আমার হার্ট রিলেটেড পড়াশোনাগুলো আছে। সেক্ষেত্রে তুমি ধরো হার্টের চিত্রটা শিখছো অথবা হার্টের কাজটা শিখছো, এখন তোমার মনে হলো যে এই হার্ট থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা ঘুরায় পেঁচায় প্রশ্নটা করে কিভাবে, অথবা মানে তোমার এরকম মনে হতে পারে যে আমি নিজেকে একটু যাচাই করি, আমি দেখি যে প্রিভিয়াস বোর্ডে আসা প্রশ্নগুলো আমি পারতেছি কিনা। সেক্ষেত্রে তুমি এই টাইপের ভিতর আসবা, সবগুলা হৃৎপিণ্ড রিলেটেড প্রশ্ন একসাথে পেয়ে যাচ্ছ। তুমি এর ভিতরে সবগুলো যদি সমাধান করে ফেলো সেক্ষেত্রে তোমার আর কিছু কিন্তু লাগতেছে না, মানে যত রকম প্রশ্ন আছে বোর্ডে যেভাবে ঘুরায় পেঁচায় করতে পারে সব রকমের প্রশ্ন আমাদের তোমার এখানে দেওয়া আছে। এরপরে আসো টাইপ 7, যেখানে রক্তচাপ আর কোলেস্টেরল রিলেটেড কথাবার্তা বলা আছে। এই যে দেখো উদ্দীপকটা, এই উদ্দীপকে কি আছে, তোমার 60 ঊর্ধ্ব আদনান, মানে হচ্ছে 60 বছরের বেশি বয়স যার, সে কি হয়েছে, আদনান আফনান এবং রেদওয়ান সাহেব নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলে রক্তের রিপোর্টে নিম্নরূপ ফলাফল দেখা যায়। আদনান সাহেবের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি, তার মানে কি ডায়াবেটিক্স। তারপরে হচ্ছে তোমার আফনান সাহেবের রক্তে এলডিএল এর মাত্রা বেশি, রেদওয়ান সাহেবের রক্তে শ্বেত রক্তকণিকার মাত্রা বেশি। এখন কি বলছে গ নাম্বার প্রশ্নটা, আফনান সাহেবের রক্তে উদ্দীপকের বৃদ্ধি পাওয়া উপাদানটি যে সমস্যাটা তৈরি করে, আফনান সাহেবের রক্তে কি এলডিএল এর মাত্রা বেশি। এই যে এলডিএলটা, এটা হচ্ছে আমাদের কোলেস্টেরল। কোলেস্টেরল কিন্তু 3 ধরনের হয়, এলডিএল, এইচডিএল আর ট্রাইগ্লিসারাইড। তাহলে দেখো এই যে কোলেস্টেরল রিলেটেড প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে। এরপরের প্রশ্নটা দেখো, এইটাও তোমার কোলেস্টেরল রিলেটেড। এরকম সবগুলা কোলেস্টেরল রিলেটেড প্রশ্ন বা সৃজনশীল তোমার এই টাইপের ভিতর দেওয়া আছে। এই যে দেখো এখানটায় সব আমরা কি দেখতে পাচ্ছি, কোলেস্টেরল রিলেটেড প্রশ্ন। এরপরে রক্ত সংবহন তন্ত্রের রোগ, এইখানে উদ্দীপকটা দেখো, এইখানে তোমার রক্ত সংবহনের জন্য মানে রক্ত সংবহন তন্ত্রের রোগ রিলেটেড সবগুলা প্রশ্ন হচ্ছে দেওয়া আছে। এই সেম উদ্দীপকটা একটু আগে আমি পড়লাম, ওইখানে গ নাম্বারটা দেওয়া ছিল এই এলডিএল এর বর্ণনা, যেটা কোলেস্টেরল টাইপের ভিতর যাচ্ছিল, এজন্য ওইটাকে আমরা টাইপ 7 এর ভিতর রাখছি। আবার ঘ নাম্বারে জিজ্ঞেস করছিল আদনান ও রেদওয়ান সাহেবের রক্তে বৃদ্ধিজনিত উপাদান দুটির দ্বারা সৃষ্ট রোগের মধ্যে কোনটি অধিকতর ঝুঁকিপূর্ণ। তাহলে এখানে আবার রোগ নিয়ে প্রশ্ন করছে, তাই না, রোগ রিলেটেড, যার জন্য এই যে রক্ত সংবহন তন্ত্রের রোগ যে টাইপটা ওইখানে ভিতর আমি এই জায়গাটাকে রাখছি। তাহলে তুমি কি বুঝতে পারলা, এই যে একটা টাইপ, ওই টাইপের ভিতর তোমার সিমিলার সবগুলা সৃজনশীল আছে। এই টাইপ ওয়াইজ যদি তুমি সমাধান করতে যাও সেক্ষেত্রে তোমার অনেক সুবিধা হবে, কারণ কি তুমি একরকম প্রশ্ন সবগুলা এক নজরে দেখে ফেলতে পারতেছো এবং একরকম প্রশ্ন সব সমাধান করার মাধ্যমে তোমার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে হ্যাঁ আমি এই রিলেটেড যে প্রশ্নই আসুক সবগুলা সমাধান করতে পারবো। কেন, কারণ আমি প্রিভিয়াস 10 বছরের প্রশ্নগুলো সব সমাধান করছি। আর এইখানে এই যে প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে বা অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি কিন্তু বুঝতে পারতেছো কোন টাইপটা কত বেশি গুরুত্বপূর্ণ, ওই টাইপটা তুমি তত ভালো করে আয়ত্ত করতে পারবা। তাহলে এই যে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া, এটা কিন্তু তোমার পড়াশোনাটাকে আরও বেশি সহজ করবে। তোমার বায়োলজি পড়াটা ইজি করাই আমাদের ইজি বায়োলজি বইয়ের কাজ। আশা করি বুঝাইতে পারছি বোর্ড অ্যানালাইসিসটা কী জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।